জোট নয়, এককভাবেই উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ। প্রথম দিনেই সংরক্ষিত নারী আসনে ৬ শতাধিক ফর্ম বিক্রি। নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য বিভ্রান্তিকর, বললেন ফখরুল। প্রতারণার অভিযোগ। নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি, বলছে টিআইবি। ৬ দফা সুপারিশ। বিপিএলে রাজশাহীকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল খুলনা। সিলেটের বিপক্ষে কুমিল্লার সহজ জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংলাপ প্রসঙ্গে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। জোটবদ্ধ হয়ে নয়, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে অংশ নেবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চতুর্থবারের মতো সরকার গঠন করায় ১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রস্তুতি সভার অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে বর্ধিত সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় নির্বাচন পরবর্তী সংলাপ প্রসঙ্গে মন গড়া খবর প্রকাশ করা হচ্ছে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়, আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই। এ নিয়ে ধূম্রজাল কেন করে? আমরা তো সংলাপ শব্দটি উচ্চারণ করি। বলা হয়েছে গণভবনে ন্যান্সি আমন্ত্রণ করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, একটু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে। এটা ছিল আমাদের কথা। উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে। স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করিনি। যে এবার উপজেলা নির্বাচন আমরা দলীয় প্রতীকে করব। দলের দুর্বলতা কাটিয়ে উঠতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দল ক্ষমতায় থাকলে শুধু এমপি নয়, বিভিন্নভাবে নেতাকর্মীদের মূল্যায়ন করা যায়। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। সংরক্ষিত ৪৪ আসনের বিপরীতে প্রথম দিনে ফর্ম বিক্রি হয়েছে ৬ শতাধিক। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যোগ্য ত্যাগীদের মূল্যায়ন হবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। মিরাজ মিজুর রিপোর্ট। জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৪টি আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফর্মের মূল্য ৩০,০০০ টাকা। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়ে ফর্ম সংগ্রহ করছেন ৮ বিভাগের প্রার্থীরা। তারা যাতে মর্যাদার সাথে কমফোর্টেবলি যাতে আমাদের মাননীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেন, এই জন্য ২টি বুথ করা হয়েছে। মেধা, যোগ্যতা ও ত্যাগীদের মূল্যায়ন হবে বলেই আশা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। মানুষের জন্য কাজ করতে চাই এবং শিশুদের জন্য কাজ করতে চাই। আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা দিয়ে আমি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো। পিছিয়ে পড়া মানুষ এবং প্রতিবন্ধী মানুষ এবং দলের জন্য সর্বদা নিবেদিত হয়ে কাজ করব। দলের জন্য নিবেদিত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত কর্মীরাও মনোনয়ন ফর্ম কিনেছেন। দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি যদি ভবিষ্যতে কাজ করার সুযোগ পাই, আমি তৃণমূল নারীদের, বিশেষ করে তৃণমূল নারীদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে কাজ করব। প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দেয়, নারীদের জন্য কাজ করব। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করব। মনোনয়ন ফর্ম বিক্রি চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। জাপানের কোম্পানিগুলো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ইকোনমিক রিভিটালাইজেশন মন্ত্রণালয়ের মন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এই আগ্রহের কথা জানান তোশিমিৎসু মোতেগি। বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাপানি এই মন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানি মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের বিদায়ী রাষ্ট্রদূত চোপলাল ভূষাল। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের বিদায়ী রাষ্ট্রদূত। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হয়েছেন সজীব অজেদ আহমেদ জয়। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন সজীব অজেদ জয়। এদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান। নির্বাচনে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ডাবল স্ট্যান্ডার্ড বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নেতাকে দেখতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তাপসী রাবেয়া রিপোর্ট। নির্বাচনের সময় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন যশোরের যুবদল নেতা ফয়সালকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য আর নির্যাতনে মৃত্যুর সঙ্গে লড়তে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। সারা দেশই এখন হাসপাতালে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয়, প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারের জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান। তারপর অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনগণকে সরকার জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের লোকেরা ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে এখন ফায়দা নিতেই চালের দাম বৃদ্ধি করেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে কিনা সেটাই বড় প্রশ্ন। তিনি আরো বলেন, শ্রমিক অসন্তোষ দমনে সরকার ব্যর্থ হয়েছে। তৃতীয় পক্ষ কিংবা বিদেশিদের সুবিধা দিতেই এই অসন্তোষ বলে অভিযোগ তার। অন্যান্য চাল 70 থেকে 80 টাকা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 47টি আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব দাবি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন সঞ্জিদা রশিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তারই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। জনগণের মতামতের ভিত্তিতে প্রধান দুটি দল বা জোটের প্রার্থী বাছাই করে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগের দিন ব্যালটে নির্দিষ্ট মার্কায় সিল মারা, বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়া, ভোট নিতে না দেওয়া, জোর করে ভোট দেওয়া সহ বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বলা যায়, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারেনি। ভোট গ্রহণ চলাকালীন সময়ে ৭৬ জন প্রার্থী ভোট বর্জন এবং ঐক্যফ্রন্ট সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ আনলেও কমিশনের বক্তব্যকে যৌক্তিক মনে করে না প্রতিষ্ঠানটি। গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয়, এটা সে কারণেই কিন্তু আমরা এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি। এই জন্য আমরা এটাকে বিচার বিভাগে তদন্ত চাচ্ছি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৮৬টি আসনে ভোট পড়েছে ৮০% বেশি। এর মধ্যে আবারও ১৩টিতে ৯০% বেশি ভোট পড়েছে। নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের উপর কমিশনের কঠোর নিয়ন্ত্রণ ইন্টারনেটের গতিহ্রাস অবাধ তথ্য প্রবাহকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি আশা করব যে নির্বাচন কমিশন এই ত্রুটিগুলি যে অভিযোগ এসেছে কিংবা যে প্রশ্নগুলি এসেছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন, দেখে সেই ত্রুটিগুলি যাতে পুনরাবৃত্তি না হয়।
নির্বাচন প্রক্রিয়া ডিজিটালাইজেশন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা সহ ৬ দফা সুপারিশ করা হয়েছে টিআইবির গবেষণার প্রতিবেদনে। থাকলে তাকেও গবেষণায়। সাজ্জিদা রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জাতির জনকের প্রতি ৫ উপদেষ্টার শ্রদ্ধা, সুশাসন প্রতিষ্ঠা ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অঙ্গীকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে পুলিশের অভিযান, চালকরা বেপরোয়া। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন মেয়াদে দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ উপদেষ্টা। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার কাজ করবে বলেও জানান তারা। ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এইচ.টি. ইমাম। সুশাসন মানে তো এই রাজনৈতিক স্থিতিশীলতা, প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে। এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন, সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। কাজেই তারা যদি আসেন, ওই যে একটি কথা বলছেন অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর, মানে বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে নতুন নির্বাচন, এটি তো সম্ভব না। বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে কর্মকর্তা কর্মচারীদের বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে নতুন করে নিয়োগ পাওয়া উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তৌফিক এলাহি বলেন, সরকারের সঠিক পরিকল্পনা ও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার কারণেই মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। তাই সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কথা বিবেচনায় রেখে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। উদ্ভাবনী সৃজনশীলতায় উৎপাদন খরচ কমবে বলেও জানান উপদেষ্টা। আপনাদের এই প্রকল্পটাই কিন্তু সবচেয়ে বড় অর্জন হিসাবে জাতি দেখেছে, সুতরাং আপনাদের অশেষ অভিনন্দন, কারণ আপনাদের নতুন চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে সমাধান করব। ঐক্যফ্রন্টের পুনরায় নির্বাচনের দাবি অসাংবিধানিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এটা মোটেও সাংবিধানিক নয় এবং এটা অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে এবং আমার মনে হয় যে জনগণকে এরকমভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নাই। রাজধানীতে শুরু হয়েছে ট্রাফিক বিক্ষোভ। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন মোড়ে কাজ করছে পুলিশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে আইন মানার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে রাজধানীর 0 পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, রাজধানীর 57টি পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। আমরা যদি সবাই মিলে ট্রাফিক নিয়ম কানুনগুলি মানতে চেষ্টা করি এবং মেনে চলি, তাহলে আমাদের এই দুর্বিষহ যানজট কিন্তু অনেকটাই কমে যাবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। শীত থেকে রেহাই পেতে খড়কুটো জ্বালিয়ে নিম্ন আয়ের মানুষ আগুন পোহালেও সচেতনতার অভাবে প্রায় ঘটে দুর্ঘটনা। চলতি জানুয়ারি মাসেই অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 7 জন মারা গেছে। চিকিৎসাধীন আছে আরও অন্তত 25 জন। গত বছর 20 জন নারী দগ্ধ হয়ে মারা গেছেন। বিপদের কথা সবাই জানলেও শীতের তীব্রতায় কমছে না আগুন পোহানো। আগুন পোহাতে গিয়ে দগ্ধদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাই আগুন পোহানো বন্ধ না করলেও সাবধানতার পরামর্শ চিকিৎসকদের। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্রেক্সিট নিয়ে হাউস অব কমন্সে ভোট, সমর্থন চেয়ে এমপিদের প্রতি থেরেসা মের আহ্বান।
কোহলি সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে সিরিজ ফিরল ভারত। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জোট নয়, এককভাবেই উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ। প্রথম দিনেই সংরক্ষিত নারী আসনের 6 শতাধিক ফর্ম বৃদ্ধি। নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য বিভ্রান্তিকর, বললেন ফখরুল। প্রতারণার অভিযোগ। নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি, বলছে টিআইবি। 6 দফা সুপারিশ। বিপিএলে রাজশাহীকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল খুলনা। সিলেটের বিপক্ষে কুমিল্লার সহজ জয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।